তাহলে আমরা চলো এবার পরবর্তীটাই যাই। তো আমাদের P4টা হচ্ছে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি, একদম বেসিক আলোচনা। এখানে ওরকম খুব একটা হচ্ছে তোমার ম্যাথমেটিক্যাল আলোচনা নাই আর কি, বা অত বেশি সংজ্ঞাও এখানে নাই। বিষয়টা খুবই সহজ। স্কেলার রাশির কথা যদি আমি বলি, প্রথমে চলো আমরা ইন্ট্রোডাকশনে চলে যাই। রাশি বলতে আসলে আমরা কি বুঝি? যা কিছু আমরা পরিমাপ করি সবকিছু আসলে রাশি। আমি তোমাকে বললাম যে তুমি হচ্ছে আমাকে ক্যালকুলেটরের দৈর্ঘ্যটা মেপে দাও। তুমি বললা যে ভাইয়া ক্যালকুলেটরের দৈর্ঘ্য হচ্ছে 15 সেন্টিমিটার বা 20 সেন্টিমিটার। তাহলে তুমি যে ক্যালকুলেটরের দৈর্ঘ্যটা পরিমাপ করলা, এই দৈর্ঘ্যটাই হচ্ছে আসলে একটা রাশি, কারণ দৈর্ঘ্যটাকে তুমি মাপতে পারো। আবার আমি তোমাকে বললাম যে আচ্ছা এই ক্যালকুলেটরের ভর কত হবে বলো তো। তুমি কি করলা? ক্যালকুলেটরকে একটা ওয়েইং স্কেলে বসাই দিলা এবং এটার ভরটা তুমি আমাকে বললা। তাহলে ভরটা কি তুমি মাপতে পারছো? তুমি ভরকে মাপতে পারছো, তার মানে ভরও হচ্ছে একটা রাশি। তার মানে যা কিছু পরিমাপ করা যায়, তুমি কতটুকু তোমার উচ্চতা, হাইট তোমার কতটুকু, তো তোমার উচ্চতাও তুমি পরিমাপ করতে পারো। তাহলে উচ্চতাও হচ্ছে তোমার একটা রাশি, মানে দৈর্ঘ্য আর কি। তাহলে খেয়াল করে দেখো, আমাদের পরিচিত ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় সবকিছু আসলে রাশি। এখন রাশির মধ্যে দুইটা টাইপ আছে, একটা টাইপ হচ্ছে স্কেলার রাশি, আর একটা টাইপ হচ্ছে ভেক্টর রাশি। এবার খেয়াল করো তারা কিভাবে পার্থক্য, মানে তাদের মধ্যে আসলে পার্থক্যটা মূলত কোথায়। পার্থক্যের সুন্দর একটা চার্ট হচ্ছে আমাদের এখানে রাখা আছে। এই যে পার্থক্যের মধ্যে স্কেলার রাশির ক্ষেত্রে পার্থক্যটা আসলে কি? স্কেলার রাশির শুধুমাত্র কি থাকবে? মান থাকবে। স্কেলার রাশির কোনো দিক থাকবে না, শুধুমাত্র থাকবে মান। ভেক্টর রাশি হইতে গেলে তার মান এবং দিক দুটোই থাকতে হবে, মান এবং দিক দুটোই থাকতে হবে। ফর এক্সাম্পল, আমি বললাম যে, ধরে নাও আমি তোমাকে বললাম যে আজকে এই রুমের তাপমাত্রা, আমি বললাম আজকে এই রুমের তাপমাত্রা আমি বললাম হচ্ছে ধরো 26 ডিগ্রি সেলসিয়াস, এটা বললাম। তাহলে এখানে কিন্তু আমি শুধুমাত্র তাপমাত্রার কি বলছি বলতো? শুধুমাত্র মান বলছি, শুধুমাত্র মান বলছি। এবার খেয়াল করো, আমি এখানে আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ধরে নাও এখানে একটা গাড়ি আছে, একটা গাড়ি আছে, এবং এই গাড়িটা সামনের দিকে গতিশীল, সামনের দিকে গতিশীল। তো আমি বললাম গাড়ির গতিটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, এবং এই গাড়িটা পূর্ব দিকে গতিশীল। আমি বলে দিলাম গাড়িটা পূর্ব দিকে গতিশীল। তাহলে খেয়াল করো এখানে কয়টা অংশ আছে? দুইটা অংশ আছে। একটা অংশ হচ্ছে গাড়ির বেগের মান, আর একটা অংশ হচ্ছে গাড়ির বেগের দিক। তার মানে এখানে মান এবং দিক দুটোই আছে। তো যখন মান এবং দিক দুটোই থাকবে, মান এবং দিক যখন দুটোই থাকবে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ভেক্টর, সেটাকে আমরা বলবো হচ্ছে ভেক্টর রাশি। তার মানে এখানে যে তোমরা দেখতে পাচ্ছ 10 মিটার পার সেকেন্ড, এটা আসলে বেগ। তার মানে বেগ আসলে কেমন রাশি? তার মানে বেগ আসলে ভেক্টর রাশি, বেগ আসলে ভেক্টর রাশি। এবার খেয়াল করো তাপমাত্রা, শুধু মান দিয়ে কিন্তু তাপমাত্রাকে প্রকাশ করা যায়। তার মানে তাপমাত্রা কি রাশি? শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করা গেলে সেই রাশিটা কি হবে? স্কেলার রাশি হবে, সেটা হবে স্কেলার রাশি। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের স্কেলার এবং ভেক্টরের সহজ কথা। সো তোমাদের হচ্ছে এগুলো একটু মনে রাখতে হবে যে কি কি রাশি আসলে তোমার স্কেলার, কি কি আসলে ভেক্টর। তো শুধু মান পরিবর্তন করলে তোমার হচ্ছে স্কেলার পরিবর্তন হয়, তার কারণ তার পরিচয়টাই হচ্ছে মান। তো তুমি যদি মানই পরিবর্তন করো, তাপমাত্রা তুমি যদি 26 ডিগ্রি সেলসিয়াস থেকে 20 ডিগ্রি সেলসিয়াস করো, তাহলে তুমি তাপমাত্রার মান চেঞ্জ করে দিছো, তার মানে তখন স্কেলার রাশিও চেঞ্জ হয়ে যাবে। আর ভেক্টরের ক্ষেত্রে, পরিবর্তনের ক্ষেত্রে, তুমি মান অথবা দিক অথবা দুইটাই যদি পরিবর্তন করো, তাহলে তোমার হচ্ছে ভেক্টরটা চেঞ্জ হয়। কারণ ভেক্টরের প্রপার্টি কি? মানও আছে, দিকও আছে। তাহলে যে কোনো একটা চেঞ্জ করলেই কিন্তু সে চেঞ্জ হবে, অথবা দুইটা চেঞ্জ করলেও সে চেঞ্জ হবে। এক্সাম্পল দিই, মনে করো একটা মানুষকে তুমি চিনো হচ্ছে তার দাড়ির সাইজ দেখে আর তার চুলের সাইজ দেখে, ধরে নাও। এখন সে করলো কি, সে হঠাৎ করে দাড়ি মনে করো কেটে ফেললো, এবং চুলের সাইজ মানে সে হচ্ছে চুলের কালার চেঞ্জ করে ফেললো। তাহলে সে যদি দুটাই যদি চেঞ্জ করে ফেলে, তুমি তো তাকে আর চিনবা না, চেনা কষ্ট হবে আর কি। তো সেই ক্ষেত্রে ভেক্টরের ক্ষেত্রে মান এবং দিক দুটার মধ্যে তুমি যদি একটা চেঞ্জ করো, তাও সে চেঞ্জ হয়। দিক চেঞ্জ করলে তাও চেঞ্জ হবে, দুটা একসাথে চেঞ্জ করলে সেটাও চেঞ্জ হবে। সো এটা হচ্ছে ভেক্টরের পরিবর্তনের শর্ত। এখন ভেক্টরের প্রকাশটা আসলে কেমন? ভেক্টরের প্রকাশ করার ক্ষেত্রে আমাদের নিয়মটা হচ্ছে চারটা নিয়ম মোটমাট। একটা হচ্ছে তোমার সেই ভেক্টরের উপর একটা তীর চিহ্ন দিয়ে দিবা। এই তীর চিহ্ন দিয়ে তুমি আসলে দিকটা বোঝাচ্ছ।
তাহলে ভেক্টরে যেহেতু কি থাকে, একটা দিক থাকে, ভেক্টরে কি থাকে, দিক থাকে। সো দিকটা বোঝানোর জন্য তুমি কি করতে পারো, মাথায় একটা তীর চিহ্ন তোমরা দিতে পারো। এখন তুমি চাইলা যে তীর চিহ্ন তুমি দিবা না, তীর চিহ্ন না দিয়ে তুমি জাস্ট একটা দাগ দিয়ে দিলা উপরে, এটাও হবে। আবার এই দাগটা তুমি চাইলে নিচেও দিতে পারো, অথবা তুমি কোনো দাগই দিলা না, তুমি কি করলা, এই এটাই লিখলা, কিন্তু তুমি বোল্ড অক্ষরে লিখলা, ঠিক আছে, একদম গাঢ় কালিতে তুমি লিখলা, এটাও সম্ভব। এখন বাস্তবে খাতায় তো আসলে গাঢ় কালিতে লিখতে গেলে আসলে খুবই ঝামেলা, ছিঁড়েও যেতে পারে খাতা, দেখা গেছে। তো সেই ক্ষেত্রে সব থেকে বেশি পপুলার যে মেথড, সেটা আসলে প্রথমটা। সো আমরা এই জন্য প্রথম যে পদ্ধতি আছে, দেখো এখানে আমরা লিখে দিছি যে আমরা প্রথম পদ্ধতিটা সবচেয়ে বেশি ব্যবহার করব। আর এটাকে 4 ভাবে আসলে প্রকাশ করা হয়, সেই 4টায় আমি তোমাদের লিখে দিছি এখানে। এবং এই প্রকাশটা বোল্ড করেও যেমন লেখা যায়, আবার তোমার তীর চিহ্ন দিয়েও লেখা যায়, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের এই ভেক্টর এবং রাশি, ভেক্টর এবং স্কেলারের মধ্যে হচ্ছে তুলনামূলক আলোচনা। তো সবাই কি ক্লিয়ার কিনা আমাকে একটু বলো তো। 3 নিচে দিতে পারবা, মরুলাস দিতে পারবা। মরুলাসের কনসেপ্ট আসলে তোমাদের নাই, মরুলাসের কনসেপ্ট আসলে তোমাদের নাই। হুম, আচ্ছা, এবার আমি কিছু উদাহরণ তোমাদের পড়াবো। পরীক্ষার জন্য উদাহরণগুলো অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। তো আমি তোমাদের বুঝাই দিচ্ছি উদাহরণগুলো, হ্যাঁ, সবাই একটু মনোযোগ দাও। দেখো, স্কেলার রাশির দৈর্ঘ্য হচ্ছে একটা উদাহরণ। তা আমি তোমাদের একটা এক্সাম্পল দিই। ধরো তুমি কোনো কিছু দৈর্ঘ্য পরিমাপ করছো, তুমি বলছো যে একটা গাছের দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। এখন গাছের দৈর্ঘ্য তুমি যখন মাপছো, তোমার তো দিক বলার দরকার নাই, তুমি গাছকে লম্বা করে মাপলেও দৈর্ঘ্য 2 মিটার পাবা, গাছটাকে মাটিতে ফেলে তারপরে মাপলে 2 মিটারই পাবা। কিভাবে গাছের দৈর্ঘ্য মাপছো এটা কিন্তু ম্যাটার করে না। সো দৈর্ঘ্য স্কেলার রাশি, কারণ এখানে দিক লাগে নাই। কোনো কিছুর ভর তুমি মাপছো, তো আমরা কিন্তু কখনো বলি না যে 2 কেজি চিনি দেন দক্ষিণ দিকের, বা 2 কেজি চিনি দেন উত্তর দিকের। অর্থাৎ আমরা কিন্তু ভর বলার সময় দিক মেনশন করি না, শুধু ভরের মানটা বলি। তাহলে ভর যেটা আছে, ধরো আমি বললাম 3 কেজি, এটা শুধু মান দিয়ে প্রকাশ করা হয়, দিক লাগে না। আবার মনে করো সময়, আমি ধরো বললাম সময় হচ্ছে 2 সেকেন্ড। এখন এই 2 সেকেন্ড সময়, এটা তুমি উত্তর দিকে গেলেও যেভাবে সময় চেঞ্জ হবে, দক্ষিণ দিকে গেলেও একইভাবে সময় চেঞ্জ হবে। সো দিক এখানে মেনশন করা লাগে না। আচ্ছা, এবার আসো জনসংখ্যা। জনসংখ্যা যখন আমরা প্রকাশ করি, আমরা বললাম যে ধরো একটা এলাকায় 1 লাখ মানুষ থাকে, তো 1 লাখ মানুষের যে জনসংখ্যাটা, এটা সংখ্যা দিয়ে প্রকাশ করা যায়, এখানে তো দিক লাগে না। তাপমাত্রা, এক্সাম্পল দিলাম 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে আমি বললাম, এখানে দিক বলা লাগে নাই, তার মানে স্কেলার। মানে দিক যেখানে লাগতেছে না সবগুলো হচ্ছে স্কেলার। দ্রুতি, দ্রুতির সাথে বেগের একটা ভালো রিলেশন আছে, এটা এখানে অনেকেই পেঁচায়। তো দুইটা জিনিসের একটু প্যাচ আছে, আমি দুইটা জিনিস তোমাদের শিখাই দিই। একটা পার্থক্য হচ্ছে দূরত্ব ভার্সেস সরণ। দেখো, এখানে দূরত্ব একটা কি রাশি, দূরত্ব যে রাশিটা, এটার এককটা আসলে কি, দূরত্বের একক কি, মিটার। সরণের এককও কিন্তু মিটার, অর্থাৎ এককের দিক থেকে তাদের কোনো পার্থক্য নাই। ভালো কথা। এবার আমি চিন্তা করলাম যে তাদের আসলে তাহলে পার্থক্য করব কিভাবে। পার্থক্য করার ক্ষেত্রে আমরা একটু এক্সাম্পল দেখি। দূরত্ব আমি বললাম শুধুমাত্র 10 মিটার, যে আমি 10 মিটার হেঁটে গেছি, কোনো দিক বলে নেই। শুধু কোনো দিক না বললে সেটা হবে আমার কি রাশি, স্কেলার রাশি, শুধুমাত্র মান আছে, শুধুমাত্র মান। তার মানে এটা অবশ্যই কি হবে, স্কেলার হবে। তার মানে দূরত্ব কি রাশি, স্কেলার রাশি। কিন্তু সরণ সেটা কখন হবে, মানে কখন আসলে সরণটা আমরা পাবো, দূরত্বটা চেঞ্জ হয়ে কখন সরণ হবে। যদি তুমি বলে দাও যে 10 মিটার কোন দিকে গেছো, তখন সেটা সরণ হবে। তুমি বললা যে 10 মিটার তুমি পশ্চিম দিকে গেছো, 10 মিটার তুমি পশ্চিমে গেছো, মানে দিক সহ তুমি বলছো। যখন তুমি দিক সহ বললা, সেটা অ্যাকচুয়ালি ভেক্টর হয়ে গেল। তার মানে সরণটা আসলে একটা ভেক্টর রাশি, ঠিক আছে। তাহলে দিক ছাড়া বললে সেটা দূরত্ব, আর দিক সহ বললে সেটা হচ্ছে সরণ। এই হচ্ছে তাদের মধ্যে পার্থক্য। এবার দেখো, আরেকটা পার্থক্য হচ্ছে তোমাদের লাগবে, সেটাও আমি তোমাদের শিখাই দিই। আরেকটা পার্থক্য যেটা লাগবে সেটা হচ্ছে দ্রুতি এবং বেগ। হ্যাঁ, এটাও কাছাকাছি, তো এই জন্য তোমাদের অনেকেই ঝামেলা পড়ে। দ্রুতি এবং হচ্ছে বেগ, তো এদের ক্ষেত্রে তুমি একক পার্থক্য করতে পারবা না। একক কি, এখানে মিটার পার সেকেন্ড, বেগের এককও মিটার পার সেকেন্ড। তার মানে একক কিন্তু সেম।
তাহলে দেখো পার্থক্যের জায়গাটা আসলে কোথায়, পার্থক্যের জায়গাটা কোথায় দেখো। দ্রুতির একটা এক্সাম্পল আমি দিই। দ্রুতির এক্সাম্পল ধরো আমি বললাম যে 5 মিটার পার সেকেন্ড। খেয়াল করো শুধু মান আছে, শুধু মান। তো যেহেতু শুধু মান আছে এখানে, যেহেতু শুধু মান আছে, তার মানে এখানে দ্রুতিটা হচ্ছে একটা স্কেলার রাশি। এখন দেখো বেগ কখন হয়, যদি আমি তোমাকে বলি যে 5 মিটার পার সেকেন্ড, এই বেগটা একটা নির্দিষ্ট দিকে ছিল, আমি বললাম 5 মিটার পার সেকেন্ড, ধরো কোনো কিছু নিচের দিকে, ধরো নিচের দিকে না, ধরো 5 মিটার পার সেকেন্ড বেগে উপর দিকে ছুড়ে মারছি, তো ধরো 5 মিটার পার সেকেন্ড উপরে, ডানের দিকে মারলেও হবে, নিচে, মানে যে কোনো একটা দিক মেনশন করতে হবে আর কি, সেটা উত্তর হোক, দক্ষিণ হোক, পূর্ব হোক, পশ্চিম হোক, দিক থাকতে হবে। যখন তুমি দিক সহ দিবা তখন সেটা কি হয়ে গেল, ভেক্টর হয়ে গেল। তাহলে তোমরা কি পার্থক্য বুঝতেছো কিনা? সরণ হচ্ছে ভেক্টর, দূরত্ব হচ্ছে স্কেলার, দ্রুতি হচ্ছে স্কেলার, বেগ হচ্ছে ভেক্টর। সো এই যে দ্রুতি এবং বেগ, এই দুটার মধ্যে মাঝে মধ্যে পার্থক্য লিখতে বলে, সরণ এবং দূরত্ব দুটার মধ্যে মাঝে মধ্যে পার্থক্য লিখতে বলে। তোমরা কি এই পার্টটা বুঝছো কিনা সব একটু বলো তো আমাকে। দ্রুতির যখন দিক থাকে, দ্রুতি তো মান, এই যে 5 মিটার পার সেকেন্ড হচ্ছে মান, তো মানকে তুমি যখন দিক দিয়ে দিবা সেটার দ্রুতি থাকে না, তখন সে কি হয়ে যায়, বেগ হয়ে যায়। আমি একজন হিউম্যান বিং, আমার মধ্যে যখন সুপার পাওয়ার চলে আসবে তখন আমি হয়ে যাব সুপারম্যান। কথা বুঝতে পারছো? সেম, দ্রুতির মধ্যে যখন বেগ চলে আসবে তখন সেটা হয়ে যাবে বেগ, দূরত্বের কাছে যখন দিক চলে আসবে তখন সেটা হয়ে যাবে সরণ, কারণ সরণের থাকতে হলে দিক থাকতে হবে। সো দিকটা হচ্ছে তার সুপার পাওয়ার, তার মধ্যে দিক চলে আসবে, সুপার পাওয়ার চলে আসবে, সে হয়ে যাবে ভেক্টর। ঠিক আছে, এই আগে দিক ছিল না, দিক চলে আসলে, সুপার পাওয়ার চলে আসলো, তাহলে সে কি হয়ে গেল, ভেক্টর রাশি হয়ে গেল। ওকে, এবার তাইলে আমরা হচ্ছে আর একটা প্রশ্ন তোমাদের জন্য ছুড়ে দিচ্ছি, তোমরা একটু উত্তর করো, দেখি কি অবস্থা, তোমরা এটা পারবা কিনা দেখি। জি, আজকে কোনো আমাদের হচ্ছে, দেখো এটা খুবই সহজ। আমি যদি দূরত্বের কথা বলি, তো আমি একটু আগে তোমাদের পরে আসছিলাম, দূরত্ব হচ্ছে একটা স্কেলার রাশি, কারণ শুধুমাত্র তার কি থাকে, মান থাকে। তাহলে আমি দাগাইলাম দূরত্ব হচ্ছে একটা স্কেলার রাশি। এখন দেখো লব্ধ রাশি আসলে কি, রাশি হচ্ছে তোমার দুই ধরনের, একটা হচ্ছে মৌলিক রাশি আর একটা হচ্ছে লব্ধ রাশি। তো আমি তোমাদের একদম সব থেকে সহজে যেটা বোঝানো যায় আমি তোমাদের সেভাবেই বুঝাই দিই, চলো। আর একটা হচ্ছে লব্ধ রাশি। দেখো তোমরা কিভাবে খুব সহজে বুঝবা, তোমরা জাস্ট আমাকে, আমি ধরো তোমাকে বললাম যে দৈর্ঘ্য, যেমন মৌলিক রাশির একটা এক্সাম্পল কিন্তু দৈর্ঘ্য, তো দৈর্ঘ্যের একক কি, দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। আচ্ছা, তারপর মৌলিক রাশির আরেকটা একক হচ্ছে রাশি হচ্ছে সময়, তার একক কি, সেকেন্ড। মৌলিক রাশির আরেকটা একক হচ্ছে, মানে রাশি হচ্ছে ভর, তার একক হচ্ছে কেজি। তোমরা জানো যে টোটাল মৌলিক রাশি এরকম কয়টা আছে, 7টা আছে। প্রথম অধ্যায় যখন আমরা পড়াবো একদম ডিটেলসে আবার দেখাবো। আপাতত জাস্ট এই এক্সাম্পলটা উত্তর করার জন্য আমরা একটু দেখি। তাইলে মৌলিক রাশির ক্ষেত্রে একটা জিনিস তোমরা খেয়াল করছো কিনা, এখানে শুধু শুধু এক টাইপের একক আছে, যেমন এখানে শুধু মিটার, এখানে শুধু সেকেন্ড, আর এখানে শুধুমাত্র কেজি। সহজে বোঝার টেকনিকটা খেয়াল করো। লব্ধ রাশি যখন তুমি চিন্তা করতেছো, ফর এক্সাম্পল ত্বরণ, তুমি জাস্ট ত্বরণের এককটা চিন্তা করো, ত্বরণের একক কি, মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাইলে ত্বরণটা প্রকাশ করার জন্য তোমার মিটারও লাগছে, সেকেন্ডও লাগছে, কয়জনকে লাগছে, দুইজনকে লাগছে। তো একটা যাদের লাগে তারা হচ্ছে মৌলিক রাশি, আর যাদের একাধিক লাগে তারা হচ্ছে যৌগিক, তোমার হচ্ছে যৌগিক রাশি বা লব্ধ রাশি। সো লব্ধ রাশি আসলে তারাই যাদেরকে প্রকাশ করতে এক বা একাধিক মৌলিক রাশি লাগে। সো এই রাশিকে প্রকাশ করার জন্য মৌলিক রাশি দেখো এম, মানে দৈর্ঘ্যটা লাগছে, আবার সময়েরটাও কিন্তু লাগছে, সেকেন্ড, এটাও লাগছে। এই জন্য ত্বরণ হচ্ছে একটা লব্ধ রাশি। সেম ভাবে আমি যদি বলি বেগ, তোমরা আমাকে বলো তো, তাহলে এই বেগটা কি আসলে লব্ধ রাশি হবে কিনা বা যৌগিক রাশি হবে কিনা, বলো তো দেখি, বলো তো। হবে। কেন হবে? তার কারণ হচ্ছে এখানে আমাদের দুইটা অংশ আছে, একটা হচ্ছে মৌলিক রাশি, একটা আছে হচ্ছে আমাদের দৈর্ঘ্যেরটা, আর এস মানে সময়েরটা, সেকেন্ড। তাহলে দুইটা যেহেতু আছে এখানে, একটার বেশি লাগা মানে সেটা হচ্ছে তোমার লব্ধ রাশি, তার মানে এখানে বেগটাও কিন্তু লব্ধ রাশি হবে। তাহলে এখানে চলে আসো দূরত্ব, দূরত্ব প্রকাশ করতে আমরা কি প্রকাশ করি, মিটার, একজন, তাই না?
একটা মাত্র। সো একটা মাত্র হওয়া মানে আসলে কি, সেটা আসলে দৈর্ঘ্যকে ইন্ডিকেট করে। তো একটা মানে হচ্ছে সেটা আসলে মৌলিক রাশি, সেটা আসলে মৌলিক রাশি। তো মৌলিক রাশি যেহেতু সে, তার মানে সে কিন্তু লব্ধ রাশি হইতে পারে না। যেহেতু স্কেলার, তাহলে ভেক্টরও হইতে পারে না। তাহলে অপশন কোনটা হবে? অপশন সি, যেটা হচ্ছে 2। ঠিক আছে? তাহলে যারা হচ্ছে ঠিকঠাক উত্তর করছো, আবিদ, শিহাব, তাজওয়ার, আবেদন করা হয়েছে আর কি, যে ভেক্টর যদি এক থাকতে হয়, তাহলে আমরা একটু আগে বলছিলাম যে ভেক্টর এক থাকতে গেলে তার মান এবং দিক দুটাই এক থাকতে হবে, দুটাই হচ্ছে তার বৈশিষ্ট্য। সুতরাং এখানে যে দুটা ভেক্টর তোমরা দেখতে পাচ্ছ, এখানে এ ভেক্টর এবং বি ভেক্টর। তো এখানে এ এর যে দৈর্ঘ্যটা, আমি যদি বলি এ এর দৈর্ঘ্যটা 2 মিটার, আর বললাম বি এর দৈর্ঘ্যটাও 2 মিটার, তাহলে এ এবং বি দুজনের দৈর্ঘ্য কিন্তু কি আছে? সমান সমান আছে। আবার দেখো দুজনের দিকও কিন্তু একই দিকে। মনে করো দুটো ট্রেন, এই ট্রেনও যেদিকে যাচ্ছে, এই ট্রেনটাও সে একই দিকে যাচ্ছে। তাহলে মানও সমান, দিকও একই দিকে, তার মানে এ এবং বি আসলে পরস্পর এখানে কিন্তু সমান হবে। এ এবং বি ভেক্টর এখানে কিন্তু সমান হবে, কারণ হচ্ছে কি মান সমান এবং দিক সমান। সো মান এবং দিক হচ্ছে একটা ভেক্টরের পরিচয়। যদি মান এবং দিক দুটাই সমান হয়, তার মানে সেই ভেক্টর দুটো অবশ্যই পরস্পর সমান হবে। তাহলে তোমরা আমাকে একটা উত্তর দাও, এখানে সি এবং ডি এর মধ্যে দুটা একই দিকে আছে, সি এবং ডি দুটা কিন্তু একই দিকে আছে। তাহলে সি এবং ডি দুজনের দিক দেখো একই দিক, হ্যাঁ একই দিক, কিন্তু মান ভিন্ন। কারণ কি দেখো, ডিটা একটু ছোট আর সিটা একটু বড়, তাহলে মান ভিন্ন। তাহলে আমাকে তোমরা বলো তো, এখানে সি এবং ডি কি পরস্পর সমান হবে নাকি হবে না? ইয়েস অর নো, সবাই বলো তো, ইয়েস অর নো বলো। ভেরি গুড, সমান হবে না, সমান হবে না। কারণ কারণ কি? কারণ সমান হতে গেলে মান এবং দিক দুটাই সমান হতে হবে। সমান হতে গেলে মান এবং দিক দুটাকেই সমান হইতে হবে, একসাথে সমান হইতে হবে। সো এখানে সি এবং ডি একই দিকে কাজ করে, দ্যাটস কারেক্ট, কিন্তু মান ভিন্ন, কারণ এখানে সিটা বড় আর ডিটা ছোট। মান সমান না, যেহেতু সি এখানে বড় আর ডিটা হচ্ছে ছোট। তুমি নিজে একটু নিজেকে প্রশ্ন করো যে বড় ভেক্টর ছোট ভেক্টরের সমান কেমনে হয়? কখনোই সমান হবে না, অবশ্যই অসমান হবে। ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে এখানে আমাদের সুন্দর করে লেখা আছে। ওকে, ওকে ফাইন। সো এখন কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে, আমরা যেগুলো বললাম আর কি সেগুলোর এক্সাম্পলই মূলত এখানে দেওয়া আছে। এর পাশাপাশি এখানে হচ্ছে আরো দুইটা রাশি তোমরা একটু মনে রাখবা স্কেলার ভেক্টরের। একটা হচ্ছে তোমার এই যে ত্বরণ আমরা পড়লাম, সরণ আমরা পড়লাম, ওজন আর বল, এই দুটা মনে রাখবা যে ওজন এবং বল দুটোই কিন্তু নিউটন দিয়ে আমরা প্রকাশ করি। সো তুমি একটু চিন্তা করো, তুমি আসলে ওজনটা ফিল করতেছো, এভাবে ভাবো তোমার এই যে ওজন যেটা আছে এটা কেন তুমি ফিল করতেছো? কারণ পৃথিবী তোমাকে নিজের দিকে আকর্ষণ করতেছে। তো পৃথিবীর আকর্ষণের একটা দিক কিন্তু আছে, পৃথিবীর কেন্দ্র বরাবর তোমাকে কিন্তু সে আকর্ষণ করে। ঠিক আছে? তার মানে দিক কিন্তু এখানে আছে। তো দিক থাকার কারণে তার কিন্তু একটা ডিরেকশন থাকে, বা মানে সে আসলে ভেক্টর হয়। আর এখানে তোমরা খেয়াল করে দেখতে পাচ্ছ কাজ অথবা শক্তি। তো তুমি জাস্ট নর্মালি চিন্তা করো, তুমি বিদ্যুৎ শক্তি দেখতে পাচ্ছ, তো ফর এক্সাম্পল আলোক শক্তি, হ্যাঁ আলোক শক্তি, অথবা তুমি হচ্ছে শব্দ শক্তি। তো শব্দ কিন্তু চারদিকে ছড়ায় যায়, সেটা ওরকম তুমি নির্দিষ্ট আসলে দিক হিসেবে ডিফাইন করতে পারবা না যে নির্দিষ্ট একটা দিক বরাবরই সে যাবে। ঠিক আছে? চারদিকে সে ছড়ায় যায় আসলে। সো এই জন্য তোমার কাজ বা শক্তি যেগুলো আছে এগুলো তোমার হচ্ছে স্কেলার রাশি। তড়িৎ প্রবাহটাও তোমার হচ্ছে স্কেলার রাশি। তার কারণ কি? ধরো তোমার তড়িৎ প্রবাহ এখানে আসছে I1, এখানে আসছে তড়িৎ প্রবাহ I2। সো এই দুটা তড়িৎ প্রবাহ যোগ হয়ে তোমার এখানে I1 প্লাস I2 আকারেই পাওয়া যায়। সো যেমন তোমার এখানে 1 প্লাস 2 হইলে এখানে কি লিখতা? 1 প্লাস 2 লিখে 3 লিখতা না, স্কেলার রাশির মতো। তড়িৎ প্রবাহকে ওইভাবে লেখা যায়, এই জন্য তড়িৎ প্রবাহটাও একটা স্কেলার রাশির মতোই হয়। স্কেলার রাশির কোনো প্রতীক নেই ভাই, স্কেলার রাশির প্রতীক নাই। স্কেলার রাশি হচ্ছে জাস্ট সিম্পলি লিখবা আর কি, তুমি খালি এইভাবে লিখবা এ বি সি, ঠিক আছে? এভাবে লিখলেই হবে, স্কেলার রাশির ক্ষেত্রে প্রতীক দিতে হয় না। ওকে, এবার আমরা তাহলে হচ্ছে এটার একটু সবার কাছ থেকে জেনে নেই। সবাই তোমরা আমাকে বলো এটার উত্তর কি হবে। ত্বরণ কেমন রাশি? সবাই একটু আমাকে উত্তর দাও তো, ত্বরণ কেমন রাশি? ত্বরণ কেমন রাশি? সবাই একটু উত্তর দাও তো। আমি একটু এখানে উত্তরটা লিখে দেই। মনে করো এখানে গাড়ি আছে,
এবার এই গাড়িটা সামনের দিকে গতিশীল। সো গাড়ি গতিশীল হচ্ছে, সামনের দিকে যাচ্ছে। ত্বরণের মান আমি লিখলাম 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমি ধরলাম যে গাড়িটা এবার পশ্চিম দিকে যাচ্ছে, ধরে নিলাম গাড়িটা পশ্চিম দিকে যাচ্ছে, বা ধরো পূর্ব দিকেই বললাম যে গাড়িটা পূর্ব দিকে যাচ্ছে। তাহলে খেয়াল করো, সরণের দিক আছে, মান আছে। তো যেহেতু মান এবং দিক দুটাই আছে, তার মানে সরণটা অবশ্যই ভেক্টর রাশি। তার মানে মান এবং দিক যেহেতু দুটাই আছে, তার মানে সরণটা হচ্ছে একটা ভেক্টর রাশি। এখন এইখানে যে এককটা তোমরা দেখতে পাচ্ছ, এই এককের মধ্যে দেখো মিটারও আছে আবার সেকেন্ডও আছে, দুটেই আছে। তো এরকম একাধিক মৌলিক রাশি ব্যবহার করে এটাকে তৈরি করা হয়েছে। তার মানে এটা কিন্তু আসলে মৌলিক রাশি না, যেহেতু একাধিক আছে এখানে, তার মানে এটা অবশ্যই একটা লব্ধ রাশি, অথবা এই যে 1 নাম্বার যেটা, তার মানে সে লব্ধ রাশি হবে। আবার যেহেতু মান আছে, দিকও আছে, তার মানে সে ভেক্টর রাশি হবে। তার মানে আমার উত্তর হবে কি বলতো, 1 আর 3। তাহলে 1 আর 3 কোথায় আছে? অপশন বি, এটাই হচ্ছে আমাদের উত্তর। ওকে ফাইন। এবার চলো তাহলে আমরা হচ্ছে সামনের একটা প্রশ্নে যাই। তো এই কুইজে তোমরা একটু অ্যান্সার করে দাও, এই কুইজটা সবাই একটু অ্যান্সার করে দাও। কিন্তু আমি তোমাদের অলরেডি পড়াই ফেলছি, সুতরাং সবার এটা পারা উচিত। তো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি সরণ। তো আমি এক্সাম্পল দিছিলাম তোমাদের, সরণের কিন্তু চার্টও লিখে দিছিলাম, যে দেখো যে আমাদের যে সরণটা, যেটা সরণ হচ্ছে একটা ভেক্টর, তার কারণ তার মানও থাকে আবার তার দিকও থাকে। যেমন 10 মিটার পশ্চিমে, 10 মিটার পশ্চিমে। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে দিক থাকে, এই জন্য সে একটা ভেক্টর। আবার আমরা যখন এককটা যখন আমরা প্রমাণ মানে উদাহরণটা দিচ্ছি 10 মিটার, তো এখানে মিটার একটা কি বলতো, দৈর্ঘ্যের একটা হচ্ছে একক। দৈর্ঘ্যের একক কি? মৌলিক রাশি না? তার মানে এখানে কিন্তু এই জিনিসটা হবে মৌলিক রাশি। তাহলে সরণ একই সাথে মৌলিক রাশি, একই সাথে ভেক্টর, একই সাথে মৌলিক রাশি, একই সাথে ভেক্টর। তাহলে চলো আমরা এখন কোনটা দাগাইতে হয় দেখি। তাহলে সরণ মৌলিক রাশি হবে, তার মানে লব্ধ রাশি হবে না, এবং হবে ভেক্টর রাশি। তার মানে অপশন কোনটা থাকতেছে বলো? 3 নাম্বার থাকতেছে। তাহলে অপশন 3 হচ্ছে অপশন বি তে দেওয়া আছে, ঠিক আছে? ওকে, তাহলে অপশন বি যারা অ্যান্সার করছো তাদেরটা হইছে। এবার আমরা হচ্ছে কিছু জ্ঞানমূলকের উত্তর দিয়ে দেই। তো প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, স্পন্দন গতি, আজকে অসংখ্যবার তোমাদের আমি পড়াইছি, এবং দেখো এটা কতগুলা বোর্ডে আসছে, চট্টগ্রাম বোর্ড, বরিশাল বোর্ড, হ্যাঁ অনেকবার আসছে। সো স্পন্দন গতি আমরা জানি যে স্পন্দন গতি হচ্ছে একটা বিশেষ ধরনের পর্যায়ভিত্তিক গতি, যে গতিপথের পর্যায়কালের অর্ধেক সময় একদিকে এবং পর্যায়কালের বাকি অর্ধেক সময় ভিন্ন দিকে থাকবে, সেটাকে আমরা বলবো হচ্ছে স্পন্দন গতি। আচ্ছা, এবং উদাহরণ কি? এই যে স্প্রিং এর গতি, দোলনার গতি, তাই না? এগুলো কিন্তু আমরা পড়ছি। পরেরটা দেখো, পর্যাবৃত্তিক গতি কাকে বলে? তো পর্যাবৃত্তিক গতি আসলে কোনটা? যেটা হচ্ছে বারবার রিপিট হবে, সহজ বাংলায় আমরা বলছিলাম। বাট যদি একটু বইয়ের ভাষায় বলতে চাও তখন একটু কঠিন হবে। তখন কি বলতে হবে, যে কোনো একটা বস্তু যদি নির্দিষ্ট দিক থেকে নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর, হ্যাঁ পরপর যদি এরকম পার করতে থাকে, বা নির্দিষ্ট সময় পরপর যদি হচ্ছে অতিক্রম করে, তাহলে সেই গতিকে আমরা বলবো পর্যাবৃত্তিক গতি। মানে ওই রিপিটের কথাটা মাথায় রেখে তুমি সংজ্ঞাটা পড়বা, দেখবা তোমার কাছে সহজ মনে হচ্ছে। এবার দেখো স্থিতি কাকে বলে? স্থিতি মানে কি? যে চুপচাপ দাঁড়ায় থাকবে, যার কোনো গতি থাকবে না। তাহলে সংজ্ঞাটা কি হবে? যখন কোনো বস্তুর অবস্থান সময়ের সাথে পরিপার্শ্বের সাপেক্ষে পরিবর্তন হবে না। পরিবর্তন হইলে তো সে গতিশীল, পরিবর্তন না হইলে সে কি হবে? স্থিতি হবে। ঘূর্ণন গতি আমি পড়াইছিলাম, যে বৃত্তাকার পথে নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্ব বজায় রেখে চলতে হবে, তাহলে সেটা হবে ঘূর্ণন গতি। ভেক্টর রাশি কি হবে? যে রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক দুটাই দরকার পড়ে, সেটা হচ্ছে ভেক্টর রাশি। প্রসঙ্গ কাঠামো কাকে বলে? যে দৃঢ় ব্যবস্থার সাপেক্ষে তুমি কোনো একটা বস্তুর অবস্থান, গতি অথবা স্থিতি ব্যাখ্যা করো, সেটা আসলে প্রসঙ্গ কাঠামো। তো তোমরা আমাকে বলো তো, এখানে কোনো সংজ্ঞা তোমার কাছে কি অপরিচিত মনে হচ্ছে, নাকি আজকের লেকচারে আমি তোমাদের সবগুলা পড়াইছি? সবাই একটু বলো তো আমাকে, লাগবে। এবার খেয়াল করো, আরো আছে, শেষ হয় না এখনো। অনুধাবনমূলক 3টা প্রশ্নের হচ্ছে আমি উত্তর দিয়ে দিব এখন। ঘড়ির কাঁটার গতি পর্যাবৃত্ত গতি না ঘূর্ণন গতি? আমি এটার উদাহরণ তোমাদের দিছিলাম। তোমরা নিজের আগে একটু উত্তর দাও তো আমাকে। তোমরা আমাকে বলো তো, এখানে কি পর্যাবৃত্ত গতি হবে, ঘূর্ণন হবে, নাকি দুইটাই হবে? তোমরা একটু উত্তর দাও, এখানে কি দুইটাই হবে কিনা বলো তো দেখি, দেখো তো পারো কিনা। আমি জাস্ট উত্তর দিই, দেখো তোমাদের কাছে নতুন লাগে কিনা কথাটা। ঘড়ির কাঁটা তুমি আঁকলা, ঘড়ির কাঁটা এই যে আঁকলাম, ঠিক আছে? এবার দেখো, পর্যাবৃত্ত গতি হইতে গেলে কি রিপিট হইতে হবে, তাহলে তুমি চেক করো, তাহলে তুমি চেক করবা যে রিপিট হয় কিনা। তোমরা আমাকে উত্তর দাও, তোমরা উত্তর দিতে পারবা। তোমরা আমাকে বলো, এটা কি রিপিট হয়? রিপিট হয় কিনা বলো, ঘড়ির কাঁটা কি রিপিট হয় কিনা?
নির্দিষ্ট সময় পর পর হ্যাঁ রিপিট হয়। যেহেতু রিপিট হয় তার মানে পর্যাবৃত্ত গতি হবে, অবশ্যই পর্যাবৃত্ত গতি হবে। আবার মজার বিষয় হচ্ছে ঘড়ির কাঁটা একই দূরত্ব বজায় রেখে কন্টিনিউয়াসলি সেভাবে ঘুরতে থাকে, একই দূরত্ব বজায় রেখে সে ঘুরতে থাকে। তারপর একই দূরত্ব বজায় রেখে যেহেতু ঘুরতে থাকে তার মানে সে হবে ঘূর্ণন গতি। তার মানে ঘড়ির কাঁটার গতি পর্যাবৃত্ত গতিও হবে, ঘূর্ণন গতিও হবে, দুটেই হবে, ঠিক আছে, উভয়ই হবে। আচ্ছা এবার আসো পরেরটা, সূর্যের চারদিকে পৃথিবীর গতি কোন ধরনের গতি? আমি তোমাদের এটা সিমুলেশন দেখাইছিলাম যে সূর্যের চারদিকে পৃথিবী কিন্তু বৃত্তাকার না, উপবৃত্তাকার পথে ঘুরে। তো যেহেতু উপবৃত্তাকার, বৃত্তাকার না, বৃত্তাকার হলে তো ঘূর্ণন হইতো, যেহেতু উপবৃত্তাকার তার মানে ঘূর্ণন গতি কিন্তু হবে না, তাহলে কোনটা হবে? পর্যাবৃত্ত গতি হবে। তার কারণ 365 দিন পর পর সে একবার একবার করে রিপিট করে করে ঘুরতে থাকে। তার মানে সূর্যের চারদিকে পৃথিবীর যে গতিটা সেটা হবে পর্যাবৃত্ত গতি, ঘূর্ণন গতি হবে না। এটাও আমি তোমাদের পড়াইছি। এবার দেখো মহাবিশ্বের সকল স্থিতি আপেক্ষিক, সকল গতি আপেক্ষিক, ব্যাখ্যা করো। এটা একদম প্রথমেই বলছিলাম, একদম প্রথমে বলছিলাম যে কোনো স্থির কাঠামোর সাপেক্ষে যখন তুমি আসলে পরম স্থির কাঠামোর সাপেক্ষে যখন গতি ব্যাখ্যা করো তো তখন সেই গতিটা হয় পরম গতি। কিন্তু বাস্তবে প্রসঙ্গ কাঠামো আসলে বাস্তবে কখনোই প্রকৃতভাবে স্থির হয় না। কারণ তুমি যে পৃথিবীকে স্থির ভাবতেছো সে পৃথিবী আসলে স্থির না, তুমি যে সূর্যকে স্থির ভাবতেছো সূর্য নিজেও স্থির না। যেহেতু স্থির প্রসঙ্গ কাঠামো পাওয়া যায় না, এজন্য পরমভাবে কোনো স্থিতিও অথবা পরমভাবে কোনো গতিও পাওয়া যায় না। এজন্য মহাবিশ্বের সকল স্থিতি আপেক্ষিক, সকল গতি আপেক্ষিক। সো এই হচ্ছে আমাদের পড়াগুলা। তো আমরা সবই আশা করি ক্লাসের মধ্যে তোমাদের আমি পড়াই দিছি, এবং তোমাদের কিছু হোমওয়ার্ক দেওয়া আছে, এখন তোমাদের এই বাড়ির কাজগুলা দেওয়া আছে। তো অবশ্যই তোমাদের এই বাড়ির কাজগুলো অবশ্যই তোমাদের করতে হবে। তো তোমাদের একটা হচ্ছে কথা বলে দেই, সেটা হচ্ছে যে তোমরা যদি একটু একটু রেগুলারিটি মেনটেন করো, এবং এই যে যেই হোমওয়ার্কগুলো তোমাদের দিয়ে দিচ্ছি, যে তোমার হচ্ছে এখানে যে প্রশ্নগুলো আসলে আছে, তো তুমি যদি একটু সেলফ স্টাডি করো, একটু যদি বইটা পড়ো, একটু যদি ক্লাসটা দেখো, হ্যাঁ, তাহলে তুমি দেখবা যে তোমার আসলে সবকিছু মিলায় যা যা লাগবে চ্যাপ্টারে সেগুলো তোমার হবে। কিন্তু অবশ্যই মনে রাখবা নিজেকে অবশ্যই কষ্ট করতে হবে, নিজেকে অবশ্যই পড়তে হবে, ঠিক আছে? তুমি যদি নিজে না পড়ো তাহলে যেই ছেলেটা সারা দিনরাত কষ্ট করে পড়তেছে সেই ছেলেটা তোমার থেকে অবশ্যই আগাই যাবে, সেটাই কিন্তু আসলে হওয়ার কথা। কারণ যে কষ্ট করে আল্লাহ কিন্তু তাকে সেই ফলাফলটা দেয়। তো কেউ একজন কষ্ট করবে আর তুমি কষ্ট করবে না, দুজন কিন্তু কখনোই সেম সেম ফলাফল হবে না। এই জন্য তোমাকে অবশ্যই কষ্ট করতে হবে, ঠিক আছে? তো এখন বিষয়টা হচ্ছে যে খুব বেশি যে কষ্ট করা লাগে বিষয়টা এমন না। তো টেনের তোমাদের যা সিলেবাস, তোমাদের জাস্ট হচ্ছে যে আমরা যে ক্লাসগুলো করাচ্ছি ক্লাসগুলো দেখবা, পিডিএফ থেকে সুন্দর করে একটু নোট করে ফেলবা আর কি, ইম্পর্টেন্ট কথাগুলো একটু তোমার একটু অন্য কালি দিয়ে মার্ক করে রাখবা, একটু 3 স্টার দিয়ে রাখলা, একটু মার্ক করে রাখলা। আর যেটা করবা সেটা হচ্ছে আমাদের যে বইগুলো থাকবে, তোমাদের যে বইগুলো দেওয়া হবে, যারা হচ্ছে তোমরা কম্বো ব্যাচে আসো বা যারা হচ্ছে অফলাইন ব্যাচে আসো, বা যারা হচ্ছে তোমরা যারা অনলাইনে তোমরা ক্লাস করতেছো, যারা হচ্ছে বই যাদের কাছে আছে, যে কোনো বই হইলেই হবে, আর উদ্ভাসের বই থাকলে তো বেটার আর কি। তো যে কোনো বই হইলেই হবে, তুমি যদি জাস্ট একটু প্র্যাকটিস করো বা তুমি যদি হচ্ছে জাস্ট একটু এখান থেকে রেগুলারিটি মেনটেন করে একটু দেখো প্রশ্নগুলো কেমন হয়, তাহলে তুমি দেখবা যে আসলে তোমার আর কোনো গ্যাপই থাকবে না। তো এই জন্য তোমাদের একটু বলি যে বছরের প্রথম দিকে আমরা অনেক কিছুই প্ল্যান করি, কিন্তু পড়ালেখাটা তোমার একটু করতে হবে, কারণ ক্লাস 10-এ তোমরা আসো, তোমাদের কিন্তু পরীক্ষাটা দেখবা যে চোখের পলকে চলে আসবে। সুতরাং একটু নিজেরা কষ্ট করো, ইনশাল্লাহ দেখবা অনেক ভালো রেজাল্ট হবে। এবং আমাদের সবসময় চেষ্টা থাকবে তোমাদের সিলেবাসটা যাতে একদম সম্পূর্ণ গুছায় আমরা তোমাদের পড়াই দিতে পারি। তো প্রত্যেকটা টিচারের এই চেষ্টাটা আছে, এবং ইনশাল্লাহ তোমাদের সাথে ভালো কিছু আমাদের হবে। তো এই হচ্ছে তোমাদের সাথে কথা। প্যারালাল টেক্সট তোমরা পেয়ে যাবা, সমস্যা নেই। প্যারালাল টেক্সট হচ্ছে তোমরা খুব দ্রুত সময়ে পেয়ে যাবা। আহ, তোমাদের যেই ব্রাঞ্চগুলো আছে আর কি, তোমাদের যেই ব্রাঞ্চে গিয়ে তোমরা ভর্তি হইছো ওখানে তোমরা যোগাযোগ করো আর কি। হ্যাঁ, ক্লাসের যে নোটটা আছে, ক্লাসের নোটটা হচ্ছে তোমরা যেটা করবা, একটা ফিজিক্সের একটা হোমওয়ার্কের খাতা বানাবা। আমার আজকের কথাগুলো একটু যদি কেউ মেনে চলো অবশ্যই উপকার পাবা। শুধুমাত্র শোনার জন্য শুনো না, আমি কিন্তু বলার জন্য বলতেছি না, ঠিক আছে? একটা হোমওয়ার্কের খাতা বানাবা। হোমওয়ার্কের খাতাটা বানায় এরপর যে হোমওয়ার্কগুলো থাকবে, ধরো ক্লাস 1, আজকে ধরো ক্লাস 1 করলা, তো ক্লাস 1-এর হোমওয়ার্কগুলো খাতায় লিখবা। লিখার পর যেটা করবা, পরের দিনের যে ক্লাস লেকচার থাকবে সেটার প্রথমেই হচ্ছে তোমার পিডিএফে এই হোমওয়ার্কের অ্যান্সারটা দেওয়া থাকবে। তো পরের দিনের এই হোমওয়ার্কের অ্যান্সারটা আমি তোমাদের দেখাবো। কোনো ম্যাথ যদি থাকে, যেমন আজকে কোনো ম্যাথ নাই, তো যদি আজকে কোনো ম্যাথের হোমওয়ার্ক দিতাম তাহলে পরের দিন আমি তোমাকে সেই ম্যাথের হোমওয়ার্ক করে দিতাম, আমি সলভ করে দেখাইতাম কেমনে করতে হয়, ঠিক আছে?
বা এই যে আজকে যে হোমওয়ার্কটা দিচ্ছি, এটা পরবর্তী দিনে আমি তোমাদের সাথে আলোচনা করব যে কোন উত্তর কিভাবে লিখবা কিভাবে লিখবা। তো তখন তোমার যদি কোনোটা সমস্যা থাকে, তোমার কিন্তু হোমওয়ার্কের সমস্যাটা সলভ হয়ে যাবে, সমস্যা নাই। বাট তুমি যদি একটু বাসায় চেষ্টা করে লিখতে পারো, খুবই ভালো। ঠিক আছে? তো সবাই একটু চেষ্টা করবা হোমওয়ার্কের খাতাটা মেনটেন করতে, আর একটু রেগুলারিটি মেনটেন করো, তাহলে ইনশাল্লাহ হচ্ছে তোমরা অনেক অনেক ভালো করতে পারবা। তো তোমাদের জন্য ভাইয়ের অনেক দোয়া থাকলো, তোমরা যাতে এই অল্প সময় তোমাদের পড়াটা খুব সুন্দরভাবে গুছাইতে পারো, এবং তোমরা আমার জন্য দোয়া রেখো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।